স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে পাবো। আজ যে ক্লাসটা হবে হ্যালো অ্যালকেনের সমস্ত বিক্রিয়া কিভাবে আমি চিনব। প্রচুর রিয়াকশন আছে, কিন্তু শুধু মনে হচ্ছে এই রিয়েজেন্ট দিলে এখানে একরকম হচ্ছে, ওখানে একরকম হচ্ছে, বা একই কম্পাউন্ডের মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হচ্ছে। এইটা তুমি বুঝবে কি করে? রিয়াকশনের যে এতগুলো ক্যাটাগরি ভাগ যেটা, সেটা চিনবে কি করে? মেন যে একদম যে ক্যাটাগরি, যে এই কটা ক্যাটাগরির উপরেই রিয়াকশনটা হয়, সেইটা সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করব। মোটামুটি এটা যদি শিখে নিতে পারো, যে কোনো বিক্রিয়া দেখে তোমার চিনতে কোনো সমস্যা হবে না, এটুকু বলতে পারি। একদম মন দিয়ে শুনবে। আশা করি রিসেন্টলি তোমাদের যে ভিডিওটা দিয়েছিলাম এই হ্যালো অ্যালকেনের ওপরে, SN1 SN2 বিক্রিয়াটা আগে দেখে নেবে, তবে এই মানে এটা দেখলে আরেকটু সুবিধা হবে। আর যদি বলো পুরো চ্যাপ্টারের করব ভিডিও মানে ক্লাস, তাহলে সেটা একটু পুরানো 9 মাস আগের ক্লাসে চলে যেতে হবে। দেখবে হ্যালো অ্যালকেনে সব কটা ক্লাস দেওয়া আছে পুরো প্লে লিস্ট ধরে। আর যদি বলো এই রিসেন্টলি আমি শুধু চিনবো কিভাবে, তাহলে দেখবে রিসেন্টলি আমি SN1 SN2 নিয়ে কথা বলেছি, SN1 SN2 বিক্রিয়া, সেটা একটু দেখে নিলে খুব ভালো হয়। দেখো একটা কথা কি, এই যে রিয়াকশন, এই রিয়াকশন আমি দিয়েছি জলীয় কেওইচ, অ্যাকুয়াস কেওইচ দিতে এই রিয়াকশন এইটা হয়েছে। বুঝতেই পারছো যে এখানটা এই বন্ডটা ভেঙে গেছে প্লাস মাইনাসে, আর এখানে কেওইচ এর কে প্লাস ওইচ মাইনাসে ভেঙে গেছে। ওইচ মাইনাসটা এখানটা অ্যাড হয়ে গেছে, সিএল মাইনাসটা বেরিয়ে গেছে। ভালো করে বুঝতে পারছো, ওইচ মাইনাস যুক্ত হয়ে গেছে, সিএল মাইনাস বেরিয়ে গেছে, তাই তো? একটা কিছু যুক্ত হওয়া, একটা কিছু বেরিয়ে যাওয়াকে আমরা প্রতিস্থাপন বলি, আগেই শিখে গেছো। যেহেতু ওইচ মাইনাস যুক্ত হচ্ছে, মাইনাস বা লোন পেয়ার, মাইনাস না হলেও হবে, নিউট্রাল হলেও যদি লোন পেয়ার যুক্ত হয়, সেটাকে আমরা নিউক্লিওফাইল যুক্ত হয় বলি। নিউক্লিওফাইল মানে ওইচ মাইনাস এখানে নিউক্লিওফাইল, ওই জন্য এটাকে বলা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এসএন রিয়াকশন। এসএন এর আবার দুটো ভাগ, ভালো করে এইটাই বলছিলাম, শিখে গেছো। SN1 SN2 সাধারণত 1 ডিগ্রি হলে, দেখো এটা 1 ডিগ্রি কেন না, এর আলফা কার্বন থেকে একটাই কার্বন চেন বেরিয়েছে, এটার আলফা কার্বন থেকে দেখো 3টে কার্বন চেন বেরিয়েছে, মানে এটা 3 ডিগ্রি। 1 ডিগ্রির ক্ষেত্রে সাধারণত SN2 হয়, আর 3 ডিগ্রির ক্ষেত্রে সাধারণত কি হয়, SN1 হয়। কেন ডিটেলস বৃত্তান্ত SN1 SN2 তে আলোচনা করা আছে। দেখো SN2 এর মেকানিজম তোমরা জানো, ব্যাক সাইড অ্যাটাক হয় আলফা কার্বনে, ঠিক আছে, সিএল বেরিয়ে যাচ্ছে। আর SN1 এর মেকানিজমে কি হয়, আগে লিভিং গ্রুপ বেরিয়ে যায়, একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়, তারপরে ওইচ মাইনাস অ্যাটাক করে প্রোডাক্ট তৈরি হয়। দুটো মেকানিজম আলাদা, SN2 তে ডাইরেক্ট একটা স্টেপে হচ্ছে, আর SN1 এ দুটো স্টেপে হচ্ছে। এখন আমরা এই রিঅ্যাকশনটা শিখেছি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। হঠাৎ করে দেখবে বইয়ে, দেখো সেমই মনে হচ্ছে, এখানেও কেওইচ এখানেও কেওইচ, এটা জলীয় আছে এটা অ্যালকোহলীয় আছে। এই ডিফারেন্সের জন্য বিক্রিয়া পুরো চেঞ্জ। এখানে প্রতিস্থাপন হয়েছে, এখানে হবে অপনয়ন, এলিমিনেশন রিঅ্যাকশন। দেখো এটা থেকে যে এটা হয়েছে, কি যুক্ত হয়েছে? কিছুই যুক্ত হয়নি, শুধু বেরিয়ে গেছে। কি বেরিয়ে গেছে বলো? সিএল বেরিয়ে গেছে, এইচ বেরিয়ে গেছে। এখানে যেমন তুমি শর্ট প্রসেস কি ভাবছো, যে সিএল বেরিয়ে গিয়ে ওইচ ঢুকেছে, দুটোতেই মেকানিজম আলাদা হতে পারে। এখানেও শর্ট প্রসেস কিভাবে ভাববে, এখানে অ্যাকচুয়ালি আলফা কার্বন থেকে সিএল বেরোবে, আর বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন বেরোবে। ভাবো, এই সিএলটা এখান থেকে বেরোচ্ছে, আর পাশের কার্বন বিটা, বিটা থেকে একটা হাইড্রোজেন বেরোচ্ছে। এখান থেকে সিএল আর এখান থেকে এইচ বেরিয়ে গেলে, এইচ সিএল যদি বেরিয়ে যায়, এখানে একটা ডবল বন্ড ক্রিয়েট হবে। এখানেও সেম, হ্যালোজেন সরাসরি যে কার্বনে যুক্ত সেটা আলফা কার্বন, পাশেরটা বিটা, এই তো বিটা। ভাবো এই বিটা থেকে একটা হাইড্রোজেন, আর এই আলফা থেকে সিএল, তাহলে এখান থেকে যদি এইচসিএল বেরিয়ে যায়, তাহলে এখানে একটা ডবল বন্ড হবে। হ্যাঁ কি না বলো? ভালো করে ভাবো। আমি এটা যদি ছাড়িয়ে লিখি, 3টে এইচ কে এরকম ছাড়িয়ে লিখবো, এরকম 3টে এইচ করে, তাহলে এখান থেকে এইচ আর এখান থেকে সিএল বের করে দাও, এটা CH2 হয়ে যাবে, এখানটা ডবল বন্ড হবে। এটাই হয়েছে, দেখো CH2 ডবল বন্ড C, CH3 CH3, এটা হয়েছে। ঠিক কি না বলো? তাহলে এইভাবে আমরা প্রোডাক্ট যে কোনো কম্পাউন্ড দিলে আমরা এলিমিনেশন রিঅ্যাকশন মানে কি করব, হ্যালোজেন ঝোলাবো, বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন ঝোলাবো, HCl বা HBr বের করে দেবো, ওখানে একটা ডবল বন্ড করে দেবো, অ্যান্সার শেষ। কিন্তু মেকানিজম এরও যেমন 1 ডিগ্রিতে SN2 হয়েছে, এরও 1 ডিগ্রিতে E2 হবে। এরও যেমন 3 ডিগ্রিতে SN1 হয়েছে, এরও 3 ডিগ্রিতে E1 হবে। SN1 SN2 যা গল্প, E1 E2 এর গল্প সেম, শুধু এখানে জলীয় কেওইচে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন হয়, অ্যালকোহলীয় কেওইচে অপনয়ন হয়। ঠিক আছে? তো এখানটার মেকানিজমও দেখো, মেকানিজমটা তো একটু আলাদা হবে, কারণ এর ক্ষেত্রে তো আলফাতে ঢুকেছে, আলফা থেকে বেরিয়ে গেছে, আর এখানে বিটা হাইড্রোজেন বেরোচ্ছে, মানে ওইচ মাইনাসটা গিয়ে বিটা হাইড্রোজেন অ্যাটাক করবে, এই বন্ডটা ভেঙে এখানে ডবল বন্ড হবে, সিএলটা বেরিয়ে যাবে একেবারে ডাইরেক্ট প্রোডাক্ট। আর E1 মেকানিজম হলে আগে লিভিং গ্রুপ বেরিয়ে গিয়ে ক্যাটায়ন হবে, তারপর বিটা হাইড্রোজেন থেকে তুলবে, এখানে ডবল বন্ড হবে। ঠিক আছে? এর মতনই দুটো স্টেপে হয়েছে, আর এখানে যেমন একটা স্টেপ, এখানে তেমন একটা স্টেপ, শুধু এলিমিনেশন আর সাবস্টিটিউশনের মেকানিজমটা একটু আলাদা। ঠিক আছে কিনা? তাহলে তুমি বুঝে গেলে যে কখন এলিমিনেশন করব আর কখন
প্রতিস্থাপন করবো। অ্যালকোহলীয় কেউইস দিলে অপনয়ন বিক্রিয়া, এই যেমন অ্যালকোহলীয় কেউইস দিয়েছে, কিভাবে করবো? অ্যান্সার লিখতে দিলে কি করবো বুঝতেই পারছো। সিএলটা এখানে যে কার্বনের সঙ্গে যুক্ত আছে আলফা কার্বন, এখানে আবার দেখো বিটা, এইদিকেও বিটা আছে, এইদিকেও বিটা কার্বন। তুই হলে কেন স্যার আগেরটাই বললেন না কেন? আগেরটাও তো এইটাও বিটা ছিল, এটাও, এইগুলো সব একই বিটা, দেখো এওসিএস3 এওসিএস3 এওসিএস3, ওই জন্য যা হবে একই প্রোডাক্ট হবে। তুমি এখান থেকে HCl বের করলেও যা প্রোডাক্ট, এখানের এইচ এখানে সিএল বের করলেও যা প্রোডাক্ট, এখানের HCl বের করলে ডবল বন্ড করলে এটাই তো প্রোডাক্ট হবে, একই প্রোডাক্ট হবে। কিন্তু এইখানের এইচ যদি, এখানের এইচ কে যদি ঝুলে HCl বের করলে এখানে ডবল বন্ড হলে যে প্রোডাক্ট হবে, আর এখানের এইচ ঝুলিয়ে এখান থেকে HCl বের করলে এখানে ডবল বন্ড করলে দেখো আলাদা প্রোডাক্ট হবে। প্রোডাক্ট দুটো আলাদা হচ্ছে, হ্যাঁ কি না? এই দুটো প্রোডাক্টের মধ্যে অ্যাকচুয়ালি সেটজেভ নিয়ম বলে এটাকে, এইটা মুখ্য, এটা গৌণ, এটা মেজর প্রোডাক্ট, এটা মাইনর প্রোডাক্ট। কেন? অ্যাকচুয়ালি আমরা দেখো আলফা বা বিটা কার্বনের সব আপেক্ষিক ব্যাপার। এখানে হ্যালোজেনের রেসপেক্টে পাশেরটাকে আলফা বলছি, তার পাশেরটাকে বিটা। এখানে তার হ্যালোজেন নেই, এখানে ফাংশনাল গ্রুপটা হচ্ছে ডাবল বন্ড। ডাবল বন্ডের পাশের কার্বনকে আলফা বলে, এখানে ডাবল বন্ড এটা, ডাবল বন্ডের পাশের কার্বন আলফা, এরও পাশের কার্বন এটা আলফা। ভালো করে ভাবো, এখানে আলফা হাইড্রোজেন মোট কটা আছে? দুটো। এখানে আলফা হাইড্রোজেন কটা আছে? 6টা। তাই জন্য এটা মেজর, এটা মাইনস। আলফা হাইড্রোজেন গুণে কোনটা মুখ্য কোনটা গৌণ বলতে হবে, ঠিক আছে? সিএল থাকুক, বিআর থাকুক, আই থাকুক, এরকম কেস। যখনই ফ্লুরিন দেবে এফ, তখন কিন্তু একটু আলাদা হবে। আলাদা মানে প্রোডাক্ট সেম সেম, এখান থেকে এইচ বেরোবে, এইচ এফ এখান থেকে বেরিয়ে গেলে এখানে ডবল বন্ড হবে, আর এখান থেকে এইচ নিয়ে এইচ এফ বেরিয়ে গেলে এখানে ডবল বন্ড হবে। দেখো দুটো প্রোডাক্ট এখানেও যায়, এখানেও সেম। শুধু দেখো এখানে যেটা গৌণ ছিল সেটা এখানে মুখ্য হয়ে গেছে, আর এখানে যেটা মুখ্য ছিল সেটা গৌণ হয়ে গেছে। শুধুমাত্র মুখ্য গৌণটা পাল্টে যাবে ফ্লুরিন যদি লিভিং গ্রুপ হিসাবে থাকে। মেকানিজম তখন E2ও হয় না, E1ও হয় না, মেকানিজমটার নাম হচ্ছে E1CV। দেখো একটা কথা বলি, ফ্লুরিন আমরা জানি দুর্বল লিভিং গ্রুপ। E2 বা E1 এর মেকানিজম যেটা তোমরা করলে, দেখো পরীক্ষার সময় প্রোডাক্ট চাইলে আমার এত কিছু মেকানিজম জানার প্রয়োজন নেই, তবু কিন্তু তোমার মনের প্রশ্নের জন্য আমাকে কিন্তু সমস্ত স্যাটিসফাইড করার জন্য আমাকে কিন্তু এগুলো বলতে হচ্ছে, এবং জেনে রাখাটা খুবই দরকার ভবিষ্যতের জন্য। প্রোডাক্ট কিন্তু কোনো ব্যাপার নয়, দেখো এখানে সিএল থাকুক আর এফ থাকুক, প্রোডাক্ট তো সেম। কি মুখ্য গৌণটা হয়তো মুখস্থ হতো না, রাখতে পারো যে ক্লোরিন ব্রোমিন আয়োডিন হলে মুখ্য গৌণ যা হবে, ফ্লুরিন হলে আলাদা হয়ে যাবে। সে তোমার মনে বললে কেন স্যার এরকম হলো, তো দেখো ব্যাপারটা। তো E2E1 যে মেকানিজম হলো, সেখানে অ্যাকচুয়ালি দেখো এখানে ডাইরেক্ট অ্যালকিন তৈরি হয়েছে, এখানে ক্যাটায়ন হয়ে অ্যালকিন হয়েছে। অ্যাকচুয়ালি একটা স্টেপ হলে ওটাই আরডি স্টেপ বা হার নির্ণায়ক ধাপ, দুটো স্টেপ হলে কোনো একটা আরডি স্টেপ হয়। তো অ্যাকচুয়ালি আরডি স্টেপে যেটা উৎপন্ন হয় সেটাই হচ্ছে মেন স্টেপ। এখানে আরডি স্টেপে ক্যাটায়ন উৎপন্ন হয়েছে, এখানে আরডি স্টেপে অ্যালকিন, মানে এখানে দুটো স্টেপের মধ্যে এটা আরডি স্টেপ, এখানে একটাই স্টেপ, এটাই আরডি স্টেপ। এখানে আরডি স্টেপে অ্যালকিন হয়েছে, এখানে আরডি স্টেপে অ্যালকেন মানে ক্যাটায়ন হয়েছে। আরডি স্টেপে যেটা উৎপন্ন হয় তার স্টেবিলিটি অনুযায়ী বিক্রিয়ার মেজর মাইনর কে মানে প্রোডাক্টের কে হবে সেটা নির্ধারণ করা হয়। এখন ব্যাপার হচ্ছে অ্যালকিনের স্থায়িত্ব যার বেশি, সাধারণত ক্যাটায়নের স্থায়িত্ব তারই বেশি হয়। সেই জন্য E2 হোক বা E1 হোক কোনো চিন্তা নেই, তুমি অ্যালকিনের স্থায়িত্ব দেখেই বুঝে যাবে কে মুখ্য কে গৌণ। কিন্তু E1CV মেকানিজমে ডাইরেক্ট অ্যালকিন তৈরি হয়নি, কার্বো অ্যানায়ন তৈরি হয়েছে। দেখো মাইনাস, দেখো কার্বো অ্যানায়ন তৈরি হয়, E1CV তে কার্বো অ্যানায়ন তৈরি হয়, E2 তে ডাইরেক্ট অ্যালকিন হয়, E1 তে কার্বো ক্যাটায়ন তৈরি হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কার্বো অ্যানায়ন কেন তৈরি হয়? ফ্লুরিন যেহেতু দুর্বল লিভিং গ্রুপ, ডাইরেক্ট ওএইচ মাইনাস যখন বিটা হাইড্রোজেনকে অ্যাটাক করে, এটা পড়ে এইটা বেরিয়ে একেবারে যায় না। প্রথমে এটা অ্যাটাক করলে এই বন্ডটা ভেঙে এর মাথায় মাইনাস হিসাবে অবস্থান করে, বা এই বিটা হাইড্রোজেনকে যদি অ্যাটাক করে এর মাথায় মাইনাস হিসাবে অবস্থান করে, ফ্লুরিন বেরিয়ে যায় না। তার পরের স্টেপে মাইনাসটা এখানটায় পড়ে, মাইনাসটা পড়লো ফ্লুরিনটা বেরিয়ে গেল, বা তার পরের স্টেপে দেখো মাইনাসটা পড়লো ফ্লুরিনটা বেরিয়ে গেল, গেলে প্রোডাক্ট হচ্ছে। তাহলে আমি অ্যালকিনের স্টেবিলিটি দেখবো না এদের স্টেবিলিটি দেখবো? যেহেতু আরডি স্টেপে এরা তৈরি হয়েছে, এর স্টেবিলিটি দেখবো। এখন দেখো এর স্টেবিলিটি যদি বিচার করো, এদের অ্যানায়নের স্টেবিলিটি কিন্তু আলফা হাইড্রোজেন দিয়ে ভাবা হয় না। অ্যালকিন বা কার্বোক্যাটায়নে যেটা আলফা হাইড্রোজেন দেখা হয়, অ্যানায়নে কিন্তু দেখা হয় না, হাইপার কনজুগেশন এদের হয় না। অ্যানায়নের স্টেবিলিটির বিচার যদি করো, দেখো এখানে মাইনাসের পাশে একটা মিথাইল গ্রুপ আছে যে ইলেকট্রন ঠেলছে, এখানে মাইনাসের পাশে কোনো মিথাইল গ্রুপ নেই। ফ্লুরিন তো এর পাশে আছে, এখানেও মাইনাসের পাশে ফ্লুরিন আছে, দুটোতেই সেম ব্যাপার, কিন্তু এখানে এক্সট্রা মিথাইল ঠেলছে। তাহলে মাইনাসে যদি ইলেকট্রন ঠেলে মিথাইল, তাহলে মাইনাস চার্জ বেড়ে যাবে। চার্জ যত বেড়ে যাবে তত বেশি আনস্টেবল হয়ে পড়বে, ওই জন্য এটা আনস্টেবল, এটা স্টেবল। তাহলে এটা স্টেবল মানে এটা বেশি উৎপন্ন হওয়ার প্রবণতা বেশি, তাহলে এটা মেজর হবে, ওই জন্য দেখো এটা মেজর হয়েছে।
এখানে কিন্তু এটা মানে গৌণ ছিল। দেখো ফ্লুরিন বলে মেকানিজম আলাদা বলে এটা উল্টে গেল, গৌণটাই মুখ্য হয়ে গেল। যেহেতু কোন ট্রানজিশন স্টেটের মাধ্যমে হয়েছে? কার্বো অ্যানায়ন ট্রানজিশন স্টেটের মাধ্যমে হয়েছে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই যে ব্যাপারটা শিখলে, প্রতিস্থাপন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন আর অপনয়ন শিখলে, ঠিক আছে? এখন আরেকটা কথা তোমাদের বলি, নতুন যে পড়াটা আরেকটা প্রতিস্থাপন আছে, মুক্তমূলক প্রতিস্থাপন। অনেকে ভাবে এটা কখন হবে, বলে দিই। 4টে 5টা 6টা রিয়েজেন্ট একটু মনে রাখবে। শুধু ক্লোরিন বিকৃত সূর্যালোক, শুধু ক্লোরিন তাপ, শুধু ব্রোমিন বিকৃত সূর্যালোক, শুধু ব্রোমিন তাপ, বা SO2Cl2। SOCl2 নয় কিন্তু, SOCl2 কিন্তু নিউক্লিওফিলিক প্রতিস্থাপন করে, SN1 SN2। হ্যাঁ, SO2Cl2 এটা ভুল হয় অনেক সময়। হ্যাঁ, SOCl2 নিউক্লিওফিলিক প্রতিস্থাপন করে, কিন্তু SO2Cl2 মুক্তমূলক প্রতিস্থাপন। NBS বিআর ডট তৈরি হয়, এইগুলোতে সব হচ্ছে ডট তৈরি হয়, Cl ডট বা বিআর ডট। এরা দুজন অ্যালাইলিক বা বেনজাইলিক ক্লোরিনেশন ব্রোমিনেশনের জন্য সব থেকে ভালো রিয়েজেন্ট। যাই এদের কাজটা শুনে নাও। এখন তোমাকে বুঝতে হবে, যখনই মুক্তমূলক প্রতিস্থাপন দেবে, ভাববে আমি কোন বন্ড ভাঙবো। ডবল বন্ড থাকলে অনেকেই চিন্তা থাকে ডবল বন্ড ভেঙে মনে হয় ঢুকবে। অ্যাকচুয়ালি মুক্তমূলক প্রতিস্থাপনে ডবল বন্ড ভাঙবে না, CH বন্ড ভাঙবে। এটা মাথায় রাখবে একদম। এই যে চেনার উপায় বলছি, এটা চেনা। মুক্তমূলক প্রতিস্থাপনে ডবল বন্ড ভাঙবে না, CH বন্ড ভাঙবে। ধরো আমাকে এটা দিয়েছে, সবকটা CH বন্ড খুলে লিখেছি। আমার যদি এখানে CH বন্ড ভাঙে তাহলে, এবং যেহেতু এখান থেকে Cl ডট হচ্ছে, মুক্তমূলক তৈরি হচ্ছে, তাহলে এখানেও CH বন্ড ভাঙলে মুক্তমূলকই তৈরি হবে। এই বন্ডটা ভাঙলে এখানে ডট, এই বন্ডটা ভাঙলে এখানে ডট, এই বন্ডটা ভাঙলে এখানে ডট। দেখো 3 রকম ডট হয়েছে পসিবল। একটা করে H বের করে দিই, তাহলে 3টে প্রোডাক্ট, মানে Cl ডট এখানেও ঢুকতে পারে, এখানে ঢুকতে পারে, এখানে ঢুকতে পারে না। যে কোনো একজন স্টেবল। কে স্টেবল? এ সব থেকে বেশি স্টেবল। কেন জানো নিশ্চয়ই? ডটের পাশের কার্বনে ডবল বন্ড থাকলে সেটা রেজোন্যান্স হয়। দেখো রেজোন্যান্স স্টেবল, তাহলে এটা মেজর, মানে এটা স্টেবল, ওই জন্য Clটা এখানে ঢুকবে, ওই জন্য Clটা এখানে ঢুকেছে বলে দেখো এটা অ্যান্সার। সেম এটাতে এই CH বন্ড ভাঙতে পারে, এই CH বন্ড ভাঙতে পারে, এখানে CH বন্ড, এখানে CH বন্ড, এখানে CH বন্ড, এখানে CH বন্ড ভাঙতে পারে, এখানে CH বন্ড, সব অপশন আছে, কিন্তু একমাত্র এই CH বন্ড ভাঙবে। কেন না? এই CH বন্ড ভাঙলে যে ডটটা হবে, সেই ডটের পাশের কার্বনে দেখো ডবল বন্ড পাচ্ছে, মানে রেজোন্যান্স করতে পারবে, সেই জন্য এখানেই একমাত্র বিআরটা ঢুকবে, যেন এখানে বিআরটা ঢুকছে। বোঝা গেল? CH বন্ড ভেঙে রিঅ্যাকশন হবে। আবার যখন ডবল বন্ড থাকবে না, চিন্তা নেই, CH বন্ড তো ভাঙবে, তাহলে এখানে CH বন্ড ভাঙলে এখানে ডট, এখানে CH বন্ড ভাঙলে এখানে ডট। কিন্তু দেখো এখানে ডট হলে যা হবে, এখানে ডট হলে ঘুরিয়ে দিলে দেখো এটাই হবে, মানে এটাকে ঘুরিয়ে দিলে এটাই হবে না। আর এখানে CH বন্ড ভাঙলে এখানে ডট হবে, তাহলে এখানে দুটো হচ্ছে, অ্যাকচুয়ালি 3টে, কিন্তু এইটার এইটাই সেম হবে আর এটা আলাদা, তাহলে দুখানা ডট হচ্ছে। যখন ডবল বন্ড থাকছে না, তুমি তো রেজোন্যান্স টেবিল এটা থেকে বুঝছো, ডবল বন্ড না থাকলে রেজোন্যান্স করতে গেল তখন আলফা হাইড্রোজেন গুনবে। দেখো ডটের পাশের কার্বনে আলফা হাইড্রোজেন কটা? দুটো। এখানে ডটের পাশের কার্বন মানে আলফা কার্বনে হাইড্রোজেন কটা? 6টা। তাহলে এ বেশি স্টেবল, তাহলে এই এর থেকে প্রোডাক্টটা বেশি মেজর হবে, মানে এটা মেজর, এটা মাইনর। যদি একটা প্রোডাক্ট লিখতে বলে এটাই অ্যান্সার লিখে দিয়ে আসতে হবে। বোঝা গেল কিনা? CH বন্ড ভেঙে রিঅ্যাকশন হবে মুক্তমূলক প্রতিস্থাপনে। ঠিক আছে? প্রতিস্থাপন কেন? কারণ একটা ঢুকছে একটা বেরোচ্ছে। কি ঢুকেছে কি বেরিয়েছে? H বেরিয়ে গেছে, Cl ঢুকেছে, বা H বেরিয়ে গেছে, Br ঢুকেছে, তাই না? আর অপনয়নও শিখলাম, এলিমিনেশন E1 E2 E1 CB। আর যেটা এখন শিখবো সেটা হচ্ছে যুদ বিক্রিয়া। যুদ বিক্রিয়া কখন হবে? যুদ বিক্রিয়ায় আবার ডবল বন্ডের পাই বন্ডটা ভাঙবে। রিয়েজেন্ট বোঝো, সেখানে রিয়েজেন্টটা বলে দিয়েছি। এখানে রিয়েজেন্টে কি বলতো, কোনো শুধু ক্লোরিন শুধু ব্রোমিন থাকবে না। শুধু ক্লোরিন থাকলে তো অ্যাকচুয়ালি বন্ড ভাঙলে Cl ডট হবে। এখানে থাকবে HBr বা HCl, ভাঙলে H প্লাস Br মাইনাস বা H প্লাস Cl মাইনাস ভাঙবে, প্লাস মাইনাস ভাঙবে মেনলি। ঠিক আছে? তো তবে একটা কথা বলি, HBr H প্লাস Br মাইনাস ভাঙলো, কিন্তু HBr এর সঙ্গে যদি পারঅক্সাইড দাও তখন আবার ডটে ভাঙবে। এইটা ব্যাপার, জুত হবে। তার মানে আমি পারঅক্সাইডের কথাটা এখন ছাড়ছি। ধরো আমি একটা কথা বলছি, তুমি যুত বিক্রিয়া বুঝবে কি করে? পারঅক্সাইডটা বাদ দিয়ে যদি বলো যৌগটা, তার মানে দুটো মৌল আলাদা আলাদা, মানে বুঝতে পারছো কথাটা? সহজভাবে এখানে যেমন ছিল কি ক্লোরিন, দুটোই সেম অ্যাটম, দুটোই সেম অ্যাটম, দুটোই সেম অ্যাটম। এটা আলাদা বিষয়, কারণ এখান থেকে Cl ডট তৈরি হয় ডাইরেক্টলি, বা এখান থেকে Br ডট তৈরি হয় ডাইরেক্টলি। ঠিক আছে? এই দুটোকে আলাদা করে মনে রাখছো। এরা এমনি দেখো শুধু ব্রোমিন শুধু ক্লোরিন, কিন্তু এইখানে যে রিয়েজেন্টটা আছে শুধু ব্রোমিন বা শুধু ক্লোরিন, HBr HCl এরকম ধরনের যৌগ, তখন কিন্তু যুত বিক্রিয়া হবে, অ্যাডিশন রিঅ্যাকশন। পারঅক্সাইড না থাকলে মার্কনিকম নীতি, পারঅক্সাইড থাকলে অ্যান্টি মার্কনিক। তবে একটা কথা বলি, পারঅক্সাইড থাকলেও মার্কনিকম হবে,
যদি HBr না থাকে, HBr পারঅক্সাইড দুটো একসাথে থাকলে তবেই অ্যান্টি মার্কনিক হবে। আর HBr HCl এই যা HI যা দাও মার্কনিক হবে, এমনকি HCl পারঅক্সাইড দিলেও মার্কনিক হবে। HBr পারঅক্সাইড দুটো একসাথে দিলে অ্যান্টি মার্কনিক হবে। শর্ট প্রসেস কি, ডবল বন্ডটা ভেঙে দেবে, দিয়ে এই যে দুটো কার্বন আছে, এই দুটো কার্বনের মধ্যে যে কার্বনে কম হাইড্রোজেন সেখানে নেগেটিভ পার্টটা যুক্ত করবে। নেগেটিভ পার্ট কি, Br মাইনাস H প্লাস, Br মাইনাস নেগেটিভ, দেখো কম হাইড্রোজেন এটা না এটা, এটাই কম হাইড্রোজেন, তাহলে এখানে নেগেটিভটা দেবো আর পজিটিভটা এখানটা দেবো, দেখো এটা অ্যান্সার। আর অ্যান্টি মার্কনিক পুরো উল্টো, যেখানে কম হাইড্রোজেন সেখানে পজিটিভটা যাবে, মানে H প্লাস এখানে যাবে, Br মাইনাস এখানে যাবে, দেখো এটা প্রোডাক্ট। তাহলে দেখো প্রোডাক্ট পেয়ে গেছে। কিন্তু মনে রাখবে মার্কনিক অফ হয় ইলেকট্রোফিলিক জুত আর অ্যান্টি মার্কনিক অফ হয় মুক্তমূলক জুত। মানে মার্কনিক অফের ক্ষেত্রে আরডি স্টেপে H প্লাস যুক্ত হয়, আর অ্যান্টি মার্কনিক অফে আরডি স্টেপে Br ডট যুক্ত হয়। কিভাবে বলে দিচ্ছি, যখন পারঅক্সাইড দিচ্ছ না, শুধু HBr দিচ্ছ, তখন প্রথমে H প্লাস অ্যাডিশন, যেহেতু বলছে H প্লাস অ্যাডিশন হবে, তো H প্লাস যুক্ত যখন হবে, দেখো এই ডবল বন্ডটা ভাঙলে এখানে প্লাস এখানে মাইনাস হতে পারে, নাহলে এখানে প্লাস এখানে মাইনাস হতে পারে। এবার দেখো এইটা যদি তৈরি হয়, তাহলে এই মাইনাসটা এই H প্লাসকে নিলে এইটা হবে, আর এইখানে যদি মাইনাসটা হয়, এই মাইনাসটা যদি H প্লাসকে নিয়ে নেয়, তাহলে এইটা হবে। হ্যাঁ কিনা বলো, দেখে বলো, দুটোর মধ্যে দুটো তৈরি হবে। এখন এই দুটোর মধ্যে এ বেশি স্টেবল, কারণ এর আলফা হাইড্রোজেন দেখো 6টা, এর আলফা হাইড্রোজেন 2টো, এস বেশি স্টেবল, সেজন্য এটা বেশি তৈরি হবে, এটা কম তৈরি হবে, ওই জন্য এখানেই Br মাইনাসটা যুক্ত হয় বলে এটা অ্যান্সার হয়, যাবে এটা অ্যান্সার হচ্ছে। বুঝে গেল, H প্লাস আগে যুক্ত হওয়ার পর স্টেবিলিটি যেহেতু এর বেশি। অনেক সময় মার্কনিক অফ কি হয় জানো, এই যে কম হাইড্রোজেনের নেগেটিভটা দিচ্ছে, অনেক সময় দেখা গেল দুটোতেই সেম হাইড্রোজেন, তখন মেকানিজম করে দেখবে H প্লাস যুক্ত করার পর কোন ক্যাটায়নটা বেশি স্টেবল সেখানেই কিন্তু নেগেটিভটা যুক্ত হবে। বুঝা গেল ব্যাপারটা? মেকানিজম জানলে কিন্তু অনেক সময় যখন প্রবলেমে পড়ে যাবে, মেকানিজম করলে কিন্তু ধরতে পেরে যাবে ব্যাপারটা। পারঅক্সাইড দিলে দেখো, পারঅক্সাইড যেহেতু এইটা পারঅক্সাইড যৌগ, দুটোই সেম মৌল বলে ভাঙলে ডটে ভাঙবে, আরও ডট। এখন HBr দিলে এই ডটটা গিয়ে H কে নিয়ে নেয় আর Br ডট তৈরি করে, এই জন্য বলি Br ডট তৈরি হয়, এই Br ডট তৈরি হয়েছে। এবার Br ডট তৈরি হয়েছে মানে ডট যেহেতু তৈরি হয় এখানে, এখানে তার মানে ডবল বন্ডটা ভেঙে ডট হবে, যেহেতু ডট তৈরি হয়েছে ডট হবে। এখানে যেহেতু বন্ডটা ভেঙে প্লাস মাইনাস তৈরি হয়েছিল, ওই জন্য বন্ডটাও প্লাস মাইনাসে ভেঙেছে। আর এখানে যেহেতু ডট তৈরি হয়েছে, ওই জন্য বন্ডটাও ডটে ভেঙেছে। রিয়েজেন্ট যদি প্লাস মাইনাস হয়, সাবস্ট্রেটও প্লাস মাইনাসে ভাঙবে। রিয়েজেন্ট যদি ডট তৈরি করে, সাবস্ট্রেটও ডটে ভাঙবে, এটা নিয়ম। তো যাই হোক, ডবল বন্ডটা ভেঙে ডট হয়েছে। এই ডট হওয়ার পর দেখো, যেহেতু প্রথমে Br ডট যুক্ত হবে, তো এখানে Br ডট যুক্ত হলে এটা হবে, আর এখানে Br ডট যুক্ত হলে এটা হবে। এবার এই দুজনের মধ্যে দেখো এ বেশি স্টেবল, কারণ এই ডটের পাশের কারণে দেখো আলফা হাইড্রোজেন 5টা আর এর আলফা হাইড্রোজেন 1টা, তাহলে এ বেশি স্টেবল। সেই জন্য পরের স্টেপে H ডট, আবার একটা HBr ভেঙে H ডট যেটা তৈরি হয় সেটা এখানটায় আসতে পারে বা এখানে আসতে পারে। এখানে আসলে এটা তো স্টেবল যেহেতু, তাহলে এর থেকে যেটা হবে সেটা মেজর হয়, মানে এটা ওই জন্য মেজর, দেখো এটা ওই জন্য মেজর হয়েছে। বুঝে গেল ব্যাপারটা? তো পুরো সম্পূর্ণ আলাদা হয়ে গেল কিন্তু মেকানিজমের জন্য। তার মানে পারঅক্সাইড থাকলে ডটে ওইভাবে হচ্ছে বলে অন্য হয়ে যাচ্ছে, আর এখানে প্রথম H প্লাস অ্যাডিশন হয়ে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যার বেশি হচ্ছে সেই মতো করে হচ্ছে বলে অন্য হচ্ছে। এই যে ব্যাপারগুলো বুঝলে, যদি খুব অসুবিধা হয় মেকানিজমে যাওয়ার দরকার নেই, রিয়াকশনগুলি করবে। আমি শুধু সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য যে মনে হচ্ছে যেন কেন কেন ভাবটা যে চলে আসছে সেটা কাটানোর জন্য আমি বিষয়টা বললাম, ঠিক আছে? বিজারণ বিক্রিয়া তো একদম সহজ, এই বিজারক দ্রব্যগুলো মুখস্থ রাখবে। যে কোনো অ্যালকিল হ্যালাইডে বিজারক দ্রব্য এইগুলো যা দাও না কেন, হ্যালোজেন উঠে গিয়ে সেখানে একটা হাইড্রোজেন ঢুকে যাবে, অ্যান্সার এটা, কোনো চাপ নেই। বিজারণ বিক্রিয়া নিয়ে কোনো প্রবলেম নেই। আর একটা কথা বলি, ধাতুর সাথে বিক্রিয়া, রিয়াকশন উইথ মেটাল, সোডিয়ামের সঙ্গে রিয়াকশন আছে আর ম্যাগনেসিয়ামের সঙ্গে রিয়াকশন আছে। সোডিয়ামের ইলেকট্রন লাস্ট কক্ষে একটা, ম্যাগনেসিয়ামের দুটো। সোডিয়াম মানে Na ডট, ম্যাগনেসিয়াম মানে Mg ডট ডট। Rx এ সোডিয়াম দিলে Rr হয়, এইটা, আর Rx এ Mg দিলে RMgx হচ্ছে। দুটো আলাদা ঘটনা ঘটছে এখানে। একে গ্রিগনার বিকারক বা জৈব ধাতব যৌগ বলে। এই রিয়াকশনটা না উর্জ রিয়াকশন বা ফিটিক রিয়াকশন, উর্জ ফিটিক আছে, পরে বুঝিয়ে যাবে। তো দেখো, সোডিয়াম ডট মানে Rxও ডটে ভাঙবে, আর Mgও ডটে মানে Rxও ডটে ভাঙবে। সব আমি ডটে ভেঙেছি। আচ্ছা, এতগুলো কেন নিয়েছি? আমি বলতে চাইছি একটা পাত্রের মধ্যে নিশ্চয়ই Rx একটা নেই, অনেক আছে ভেঙে গেছে, অনেক সোডিয়াম আছে ভেঙে গেছে, অনেক Rx আছে ভেঙে গেছে, অনেক ম্যাগনেসিয়াম আছে ভেঙে গেছে। এখন এর যেহেতু একটা ডট, তাহলে ও Na ডট x ডট কে নিয়ে NX হয়ে গেল, এও Na ডট x ডট কে নিয়ে NX, সবাই NX হয়ে চলে যাচ্ছে। তাহলে 8 ডট গুলো কি একলা পড়ে থাকবে?
তাহলে এই আর ডটকে ধরে নেবে, নিয়ে তৈরি করবে আর এই আর ডটকে ধরে নিয়ে আর করবে, ওই জন্য প্রোডাক্ট আর। কিন্তু যখন এমজি আছে, এমজি দুটো ইলেকট্রন, এই ডট একে ধরে নিচ্ছে, এই ডট একে ধরে নিচ্ছে, তাহলে আর এমজি এক্স, আবার এই কে ধরে নিচ্ছে, এই ডট একে ধরে নিচ্ছে, তাহলে আর এমজি এক্স। দেখো ওই জন্য এখানে প্রোডাক্ট আর এমজি এক্স। ঠিক আছে, লাস্ট টাইপ অফ রিঅ্যাকশন রিঅ্যারেঞ্জমেন্ট, পুনর্বিন্যাস বিক্রিয়া। মোটামুটি সব ধরনের বিক্রিয়া সম্পর্কে জানা হয়ে গেছে। শুধু এই রিয়েজেন্টটা মুখস্থ রাখবে, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যেটা দিলে পুনর্বিন্যাস হবে। রিঅ্যাকশনে কিচ্ছু ঢোকেনি, কিচ্ছু বেরোয়নি, জাস্ট সিএলটা যেখানে ছিল সেখান থেকে স্থান পরিবর্তন করে ফেলেছে। দেখো রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন মুখস্থ করতে পারবে না, এর মেকানিজমটা জানতে হবে, নাহলে প্রোডাক্টটা তুমি লিখতে পারবে না। অন্য যৌগ দিলে ঘুরিয়ে দিলে লিখবে কি করে? সবগুলোরই শর্ট প্রসেস আছে, এইগুলো কিন্তু শর্ট প্রসেস নেই, তাই না? প্রত্যেকটা শর্ট প্রসেস আমি যদি প্রথম থেকে বলে আসি, ভালো করে ভাবো। নিউক্লিওফিলিক প্রতিস্থাপনে কি হলো বলো? নিউক্লিওফিলিক প্রতিস্থাপনে শর্ট প্রসেস, লিভিং গ্রুপ বেরিয়ে গেল, OH মাইনাস ঢুকলো আলফা কার্বনে। অপনয়নের শর্ট প্রসেস কি করেছো? আলফা থেকে হ্যালোজেন বের করেছো, বিটা থেকে হাইড্রোজেন বের করেছো, শর্ট প্রসেস। আমি যদি অত মেকানিজম না বুঝি, অপনয়ন অন্য হ্যালোজেনের ক্ষেত্রে যা হবে, ফ্লুরিনের ক্ষেত্রে একটু উল্টো হবে, মেজর মাইনরটা, মুখ্য গৌণ, শর্ট প্রসেস। মুক্তমূলক যেটা আছে সেখানে কি করব, সিএইচ বন্ড ভেঙে সেখানে আমি সিএল ডট বা বিআর ডট ঢোকাবো, যে ডটটা বেশি স্টেবল সেখানে দেব, শর্ট প্রসেস। এইচবিআর বা এইচবিআর পারক্সাইড দিলে মার্কনিক হবে, অ্যান্টি মার্কনিক হবে, মানে যে ডবল বন্ডের সঙ্গে যুক্ত কার্বনে কম হাইড্রোজেন আছে সেখানে নেগেটিভ দেবো, মার্কনিক হবে, অ্যান্টি মার্কনিক হবে তার উল্টো। ভালো করে পাবো, সব শর্ট প্রসেস। এখানে হ্যালোজেন বের করে দিয়ে হাইড্রোজেন অ্যাড করবো, এখানে শর্ট প্রসেস। আর এক্স থেকে আর হবে, এখানে আর এক্স থেকে আর এম জি এক্স হবে, ডাইরেক্ট মনে রাখার জন্য। এইটার শর্ট প্রসেস ওইভাবে বলা যাবে না যে এই সিএলটা উঠে এখানেই যাবে, অন্য জায়গাও যেতে পারে, এটা একটু ভালো করে শিখতে হবে। দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অষ্টক পূর্তি হয় না বলে ও, আমি একটু শর্টেই বলছি, সিএল মাইনাসকে বের করে নেয়, নিয়ে LCl4 মাইনাস হয়ে যায়। এই সিএল মাইনাসকে যদি নিয়ে নেয় তাহলে এর মাথায় প্লাস হবে, তাহলে এই ক্যাটায়নটা তৈরি হয়েছে। ঠিক আছে, দেখো এই ক্যাটায়নের আলফা হাইড্রোজেন কটা? দুটো। এখন এইটাই আসল কথা, এই ক্যাটায়ন চেষ্টা করবে আমি অন্য কোনো স্টেবল ক্যাটায়ন তৈরি করতে পারি কিনা। কিভাবে? দেখো এই ক্যাটায়নের পাশের কার্বনে যা যা আছে, দুটো হাইড্রোজেন আছে, একটা মিথাইল আছে, সেগুলোকে গোল করিস। ঠিক আছে, এইগুলো এই প্লাসে শিফট হতে পারে, মানে এইচটা বা এই এইচটা বা এই মিথাইলটা অবশ্য শিফট হয়, মানে মাইনাস ফর্মে শিফট হয়, মানে এইচ মাইনাস বা মিথাইল মাইনাস। প্রথম ভাবে মিথাইল মাইনাস শিফট হয়ে গেল, মিথাইল মাইনাস CH3 মাইনাস এখানে যদি চলে যায়, এটা নিউট্রাল হয়ে গেল, মানে এটা হলো CH2CH3। এইটা যদি মাইনাস হিসাবে শিফট হয়, তার মানে এটা মাইনাস মানে এটা প্লাস, তার মানে এখানে প্লাস হয়ে গেল, এটা তৈরি হয়। আবার ভাবছি না, মিথাইল শিফট না করে আমি যদি এইচ শিফট করি, দেখো এইচ শিফট করেছি মানে এইচ মাইনাস শিফট করেছি, এইচ মাইনাস যদি এখানে শিফট হয়ে যায়, CH3 হয়ে গেল। এই যে এটা যদি এইচ মাইনাস চলে যায় তাহলে এর মাথায় প্লাস, তাহলে এখানে প্লাস হয়েছে। তাহলে মিথাইল মাইনাস শিফট হলে এই প্লাস হয়, আর এইচ মাইনাস শিফট হলে এই প্লাস হয়। এই দুজনের মধ্যে কে স্টেবল? এরও আলফা হাইড্রোজেন দেখো দুটো, এর আলফা হাইড্রোজেন 6টা, তাহলে এটা স্টেবল। তাহলে এটাও অতটা স্টেবল নয়, এটাও অতটা স্টেবল নয়, এটা সবথেকে বেশি স্টেবল। তার মানে এই ক্যাটায়ন তৈরি হলেও বাই শিফটিং মাধ্যমে এই ক্যাটায়নের ট্রান্সফার হয়ে যায়, যেহেতু স্টেবল ক্যাটায়ন তৈরি করছে। সেই জন্য এই LCl4 মাইনাস থেকে আরেকটা Cl মাইনাস বেরিয়ে LCl যেমন ছিল তেমন ফিরে যাবে, সেই Cl মাইনাসটা এই প্লাসে ঢুকে যায়, গিয়ে এইটা তৈরি করে। যদি অন্য কোনো যৌগ দেয়, সেম Cl বের করার পর যে ক্যাটায়নটা তৈরি করবে, তার পাশের কার্বনে যা যা আছে সব শিফট করে করে দেখবে কোন ক্যাটায়নটা স্টেবল। যে ক্যাটায়নটা স্টেবল হবে সে তাতেই একমাত্র Cl মাইনাসটা ঢুকে প্রোডাক্ট হবে। অ্যান্সার বোঝা গেল ব্যাপারটা? পুরো টোটাল হ্যালোঅ্যালকেন রিঅ্যাকশন এক নজরে চিনে নেওয়ার উপায় শিখিয়ে দিলাম। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমাদের কমেন্ট চাই। অনেকবার করে বলেছি একটু কমেন্টটা করো, তবে তো আমিও ইন্সপায়ার্ড হবো, তোমাদের জন্য আরো ভালো স্পেশাল ক্লাস নিয়ে আসতে পারবো। ওকে, আজ আবার পরের দিন দেখা হচ্ছে। আজকে শেষ করলাম, বাই।